নবম শ্রেণীর দুর্গাপুর এভিপি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে সুস্থ ও ভালো আছো। আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেই চ্যাপ্টারের নাম হচ্ছে জীবন ও তার বৈচিত্র্য। তো এই চ্যাপ্টারের আমরা আজকে সাবটপিক 1.3, যার নাম হচ্ছে জীবনের নানা বৈচিত্র্যের শ্রেণীবিন্যাস অর্থাৎ ট্যাক্সোনমি, এটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, ট্যাক্সোনমি এই কথাটা আজকে তোমরা নতুন শুনছো। তো এটা কি জিনিস না, ট্যাক্সোনমির বাংলাতে বলা হয় বিন্যাস বিধি। অর্থাৎ আমরা একটা বিধি মানে নিয়ম মেনে আমরা টোটাল যে জীবজগৎ আছে সেই জীবজগৎকে একটা বিন্যাসে সাজাবো, এটাকেই বলা হচ্ছে ট্যাক্সোনমি। তো সেই বিন্যাস বিধি হচ্ছে জীববিজ্ঞানের এমন একটা প্রাচীনতম শাখা, অর্থাৎ এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে, যেখানে বিভিন্ন জীবের নামকরণ, শনাক্তকরণ, গোষ্ঠীভুক্তকরণ ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়। দেখো, লক্ষ্য করে এখানে কিন্তু জীব অর্থাৎ জীব বলতে যাদের জীবন আছে, উদ্ভিদ এবং প্রাণী, এদেরকে বিভিন্ন নামকরণ করা হয়, তারপরে শনাক্তকরণ করা হয় এবং গোষ্ঠীভুক্ত করা হয়। এই পৃথিবীতে অনেক জীব আছে, কিন্তু জীবদেরকে তো আলাদা আলাদাভাবে ভাগ করে রাখতে হবে। যেমন তোমাদের একটা ছোট্ট উদাহরণ দিই। তোমরা যদি ওষুধের দোকানে গিয়ে যে কোনো একটা ওষুধের নাম করো, ধরো তোমার প্রয়োজন আছে প্যারাসিটামল, বললে ওষুধের দোকানদারকে গিয়ে বললে যে আমাকে একটা প্যারাসিটামল দিন। তো ডাক্তারবাবু, ওষুধের যে দোকানদার, তিনি কি করলেন, প্যারাসিটামল ওষুধের জন্য কি গোটা ওষুধের দোকানটা খুঁজতে থাকবেন? তা নয়। ওনার নির্দিষ্ট দেখবে আলাদা আলাদা করে দোকানের মধ্যে ড্রয়ার করা থাকে। সেই ড্রয়ারের মধ্যে অ্যালফাবেটিক্যালি A B C D করে জেড পর্যন্ত সমস্ত কিছু স্টিকার লাগানো থাকে। উনি কি করলেন, ফট করে ওষুধের নামটা শুনলেন প্যারাসিটামল, তাহলে পি দিয়ে যে ড্রয়ারটা রয়েছে সেই ড্রয়ার থেকে পি দিয়ে তিনি প্যারাসিটামল ওষুধটা সহজেই তোমাকে বের করে দিলেন। তাহলে এটা সুবিধা হলো। ঠিক একই রকমভাবে তোমরা যখন লাইব্রেরিতে বই যখন নিয়ে থাকো, বা যেখানে লাইব্রেরিতে বই রাখা হয়, সেখানেও একই রকমভাবে তোমার একটা কোনো ধরো ক্লাস এই 9-এরই ধরো জীবনবিজ্ঞান বই তুমি পড়তে চাইছো, বা কোনো একটা বই তুমি খুঁজতে চাইছো, তো তুমি কি গোটা লাইব্রেরিটাতে খুঁজবে? নিশ্চয়ই নয়। ওখানেও কি হয় না, ওখানে একটা নির্দিষ্ট নিয়ম মেনে বইগুলো তাকে সাজিয়ে রাখা হয়। যেমন ধরো ক্লাস 5-এর একটা তাক রাখা হলো বিভিন্ন সাবজেক্ট, ক্লাস 6 রাখা হলো, এইভাবে। অথবা এটাও হতে পারে শুধুমাত্র বাংলা বইগুলো একটা র্যাক করা হলো, বাংলা বইয়ের জন্য আলাদা আলাদা থাক করা হলো 5, 6, 7, 8 করে। ঠিক একই রকমভাবে এইভাবে অঙ্ক, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান আলাদা আলাদা তাক করে সাজিয়ে রাখা হলো। তাহলে কি হলো, আমার যে বইটা যখন যেটা দরকার সেটা নির্দিষ্ট জায়গা থেকে আমি খুঁজে বের করে নিতে পারবো। ঠিক একই রকমভাবে গোটা এই পৃথিবীতে অনেক বহু সংখ্যক কোটি কোটি জীব আছে। তো সেই জীবদের সম্পর্কে যদি আমাকে ডিটেলস বর্ণনা আমাকে জানতে হয়, তাহলে সেক্ষেত্রে কি করতে হয় না, তাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় তাদেরকে রেখে দেওয়া হয়। এই যে নির্দিষ্ট জায়গায় রাখাটা, এই রাখতে গেলে কতগুলো নিয়ম মেনে করতে হয়। তো সেই যে নিয়মটাও আমরা পরে আসছি কিভাবে তাদের রাখা হয়, এই সিস্টেমটাই টোটালটাকে বলা হচ্ছে ট্যাক্সোনমি। তাহলে ট্যাক্সোনমিতে কি করা হয়, এখানে জীবের নামকরণ করা হবে, জীবের শনাক্তকরণ করা হবে এবং জীবকে তার নির্দিষ্ট গোষ্ঠীভুক্তর অন্তর্ভুক্ত করা হয়। একজন বিজ্ঞানী, তার নামটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, অগাস্তিন পি দা কন্ডোলে, সংক্ষেপে আমরা বলি বিজ্ঞানী ক্যান্ডোলে। তিনি সর্বপ্রথম ট্যাক্সোনমি শব্দটা তিনি ব্যবহার করেছিলেন। তাহলে ট্যাক্সোনমি শব্দ প্রথম কে ব্যবহার করেছিলেন বলতে হবে, তখন উত্তর বিজ্ঞানী অগাস্তিন পি দা কন্ডোলে। এই ট্যাক্সোনমি শব্দটা দুটো গ্রিক শব্দ থেকে এসছে, একটা হচ্ছে ট্যাক্সিস, একটা হচ্ছে নোমোস। এই দুটোকে শব্দটা সন্ধি করে এসছে ট্যাক্সোনমি, অর্থাৎ এদের বিচ্ছেদ করলে একটা ট্যাক্সিস এবং নোমোস পাই। ট্যাক্সিস মানে হচ্ছে বিন্যাস, অর্থাৎ তাকে সাজানো, এবং নোমোস শব্দের অর্থ হচ্ছে বিধি, যেটা তোমাদের আগেই বললাম, অর্থাৎ কোনো নির্দিষ্ট নিয়ম মেনে। তাই ট্যাক্সোনমি শব্দের পুরো অর্থ হচ্ছে বিন্যাস বিধি। এবার তোমাদের ট্যাক্সোনমি সম্পর্কে একটা সংজ্ঞা মুখস্থ করতে হবে। এখানে বিভিন্ন বিজ্ঞানী এটা বিভিন্ন রকম মতবাদ দিয়েছেন। তো এখানে আমরা সমস্ত কিছু এই বিজ্ঞানীদের যে সংজ্ঞার নীতিগুলো দিয়েছেন তাদেরকেই আমরা একসঙ্গে একত্রিত করে একটা সর্বসম্মত একটা সংজ্ঞার সিদ্ধান্তে উপনীত হয়েছি। সেই সিদ্ধান্তটার হিসাবেই আমরা সংজ্ঞাটা মনে রাখবো বা মুখস্থ রাখবো। তাহলে বিন্যাসবিধির সংজ্ঞা কাকে বলে যদি পরীক্ষায় আসে, তোমরা উত্তর লিখবে তখন। জীববিজ্ঞানের যে শাখাতে প্রথমেই আগে করা হবে জীবের নামকরণ করা হবে, শনাক্তকরণ করা হবে এবং শ্রেণীবিন্যাস করা হয়। শ্রেণীবিন্যাস মানেই হচ্ছে যেটা তোমাদেরকে বললাম, গোষ্ঠীভুক্ত করার। তাহলে নামকরণ, শনাক্তকরণ এবং শ্রেণীবিন্যাস পদ্ধতি আলোচনা করা হয়।
তাকে আমরা বলবো ট্যাক্সোনমি বা বিন্যাসবিধি। এবার এই ট্যাক্সোনমির আগে অর্থাৎ একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে লিনিয়াসের পূর্বে একজন ট্যাক্সোনমির ক্রমবিকাশ কিভাবে হয়েছে সেটা আমরা একটু ইতিহাস আকারে সহজে দেখে নিই। দেখো, ইতিহাস ঘাটলে দেখা যাচ্ছে আমাদের আগেই প্রথম পড়েছি আমরা বেদ। তো সেই বৈদিক সাহিত্যে প্রায় 740টা গাছ এবং 250টা প্রাণীর উল্লেখ করা আছে। যদি বেদ ঘাটা যায় তাহলে বেদে দেখা যাবে এই সংখ্যক উদ্ভিদ এবং প্রাণীর কথা উল্লেখ করেছে বেদে। তবে প্রথম ছান্দোগ্য উপনিষদ, ঠিক আছে, প্রথম যেটা উপনিষদ তার নাম হচ্ছে ছান্দোগ্য উপনিষদে এই শ্রেণীবিন্যাস করার প্রচেষ্টা লক্ষ্য করা গেছে। অর্থাৎ আগে তো শ্রেণীবিন্যাস ছিল না, অর্থাৎ আগে এত বিজ্ঞান ছিল না, এত এইভাবে মানুষ উন্নত ছিল না। তখন এটা কি এইখানে এই ছান্দোগ্য যে উপনিষদ সেইখানে শ্রেণীবিন্যাস করার প্রচেষ্টা দেখা গেছিল। তারা তখন কি করেছিলেন, সেই উপনিষদে যত জীব ছিলেন তার মধ্যে প্রাণীদেরকে তিনটে পর্যায়ে বিভক্ত করেছিলেন। কেবলমাত্র প্রাণীদেরকে কি কি, একটা হচ্ছে জীবজ, যাকে ইংরেজিতে বলছে দেখো ভিভিপেরাস। একটা হচ্ছে অন্ডজ, যাকে বলা হচ্ছে ওভিপেরাস। আর একটা হচ্ছে উদ্ভিজ্জ, যাকে বলছে উদ্ভিজ্জ উৎস। তাহলে একটা হচ্ছে জীবজ মানে যারা ভিভিপেরাস, একটা হচ্ছে গিয়ে অন্ডজ ওভিপেরাস, আর একটা হচ্ছে অন্ডজ মানে যারা ডিম দেয়, আর উদ্ভিজ্জ হচ্ছে উদ্ভিজ্জ উৎস। তারপর এরপরে সুশ্রুত সংহিতার অর্থাৎ যীশুখ্রিস্টের বিসি মানে বিফোর ক্রাইস্ট জন্মের 600 বছর আগে, এটা ছিল কত বছর দেখো, 2500 থেকে 650 বিসি, মানে যীশুখ্রিস্টের জন্মের মানে যীশুখ্রিস্ট যে জন্মেছেন তার পিছনে বা তার মানে আরও আগে, তাহলে বিফোর ক্রাইস্ট। আর এখন হচ্ছে এডি মানে যীশুখ্রিস্টের পরে, যাকে জন্মের পরে যাকে বলা হয় খ্রিস্টাব্দ, আর বিসি মানে হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ। তো 600 বিসি মানে খ্রিস্টপূর্বাব্দ সুশ্রুত সংহিতাতে কি বলেছেন, এটা তোমাদের বলেছেন যে সুশ্রুত জীবকে স্থাবর আর কিসে এবং জঙ্গম এটাতে তিনি ভাগ করেছেন। তাহলে সুশ্রুতে কি করেছেন, জীবকে স্থাবর মানে হচ্ছে যারা অচল সাধারণত চলাফেরা করতে পারে না, এবং জঙ্গম মানে যারা চলাফেরা করতে পারে তাদেরকে চলমান, এই দুটো ভাগে ভাগ করেছেন। অর্থাৎ যারা চলাফেরা করতে পারে না স্থাবর তা হচ্ছে সাধারণত উদ্ভিদ, এবং যারা চলাফেরা করতে পারে তাদেরকে বলা হচ্ছে জাঙ্গম নয় জঙ্গম, এটাকে চলমান প্রাণী হিসাবে তিনি উল্লেখ করেছেন। উদ্ভিদ জগতে পরবর্তীকালে বনস্পতি, বৃক্ষ, বিরুৎ এবং ঔষধিতে বিভক্ত করে। অর্থাৎ উদ্ভিদ যে জগৎটা ছিল তাদেরকে 4টে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বনস্পতি, আমরা জানি বনস্পতি ঘি, তার মানে ডালডা এই জাতীয় গাছ থেকে তৈরি হয়। তাহলে বনস্পতি, বৃক্ষ, বিরুৎ এবং ঔষধ এই 4টে ভাগে ভাগ করেন। আর প্রাণী জগৎকে একই রকমভাবে 4টে ভাগে ভাগ করেন। কি কি, একটা হচ্ছে মৎস্য, একটা হচ্ছে জাঙ্গল, একটা হচ্ছে কুলাকার, আর একটা হচ্ছে গুহা মায়া। এদের বাংলার মানেগুলো, কারণ তখন তো বেদ উপনিষদ এইগুলো তখনকার সেই সাধু সন্ন্যাসীদের মতন ওনাদের সেই ভাষায়, তখন বৈদিক ভাষা এই সমস্ত হিসাবে তখন তো এগুলো নামকরণ করা হচ্ছে। তাই এই ভাষাগুলোতে তখন এই মানেগুলো তোমাদের বলে দেওয়া হয়েছে। মৎস্য মানে হচ্ছে মাছ বেদের ভাষা, জাঙ্গল সেটা হচ্ছে হরিণ, কুলাকার মানে হচ্ছে হাতি, এবং গুহা মায়া যার হচ্ছে সিংহ। এই প্রাণী জগৎকে 4টে ভাগে ভাগ করে। এর পরবর্তীকালে হিপোক্রেট 460 থেকে 377 বিফোর ক্রাইস্ট মানে যীশু খ্রিস্টের জন্মের আগে ওষুধের যাকে জনক বলা হয়, তাহলে ওষুধের জনক কাকে বলা হয়, হিপোক্রেটকে। এবং অ্যারিস্টটল 384 থেকে 322 খ্রিস্টপূর্বাব্দে এনাকে বলা হয় প্রাণীবিদ্যার জনক। তিনি কি করলেন, জীবকে প্রাণী এবং উদ্ভিদে বিভক্ত করলেন। তাহলে হিপোক্রেটকে বলা হচ্ছে ওষুধের জনক এবং অ্যারিস্টটলকে বলা হচ্ছে প্রাণীবিদ্যার জনক। এইগুলো কিন্তু ছোট অবজেক্টিভ প্রশ্ন আসবে, তাই এগুলো ভালো কুটিয়ে মুখস্থ রাখবে। এরা জীবকে প্রাণী এবং উদ্ভিদে বিভক্ত করে। তারা কি করলেন, এই দুজন বিজ্ঞানী প্রাণীদেরকে এনারা আবার 4টে ভাগে ভাগ করলেন। অর্থাৎ যত আস্তে আস্তে উন্নত হচ্ছে ওনারা ওনাদের মতন করে ভাগ করতে থাকছেন। তিনি প্রাণীদেরকে ভাগ করলেন পতঙ্গ, পাখি, মাছ এবং হাঙর, এই 4টে গুরুত্বপূর্ণ বিভাগে বিভক্ত করলেন। আর থিওফ্রাস্টাস তিনি আবার আরেকজন বিজ্ঞানী এলেন, এনেকেও বলা হচ্ছে উদ্ভিদবিদ্যার জনক। তাহলে ওষুধের জনক হচ্ছে হিপোক্রেট, প্রাণীবিদ্যার জনক হচ্ছে অ্যারিস্টটল, উদ্ভিদবিদ্যার জনক হচ্ছে থিওফ্রাস্টাস। তিনি উদ্ভিদদেরকে নিয়ে পর্যবেক্ষণ করলেন, গবেষণা করলেন। তিনি উদ্ভিদকে আবার ভাগ করলেন কি কি ভাগে, বৃক্ষ, গুল্ম, উপগুল্ম এবং বিরুৎ, এই 4টে ভাগে ভাগ করলেন। ঠিক আছে। এরপর আরেকজন বিজ্ঞানী গ্লিনিদা এডলার
তিনি তার প্রথম একটা বই রচনা করলেন, যার নাম হচ্ছে হিস্টোরিয়া ন্যাচুরালিস। এইখানে কৃত্রিম শ্রেণীবিন্যাসের প্রচলন করলেন, আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন। তো এটা নিয়ে তোমরা এখানে এখন আর কিছু ডিটেলস নেই, এটা আরও উঁচু ক্লাস গিয়ে তোমরা এটা সম্পর্কে কৃত্রিম শ্রেণীবিন্যাস নিয়ে জানবে। এবার দেখো, ক্যারোলাস লিনিয়াসকে বলা হয় বিন্যাস বিধির জনক। তাহলে বিন্যাস বিধির জনক কাকে বলা হয়? ক্যারোলাস লিনিয়াসকে। তিনি প্রথম কি করলেন না, সজীব বস্তুদের উদ্ভিদ এবং প্রাণী রাজ্যে বিভক্ত করেন। অর্থাৎ যাদের জীবন আছে তাদেরকে দুটো ভাগে বিভক্ত করলেন, একটা হচ্ছে উদ্ভিদ, একটা হচ্ছে প্রাণী রাজ্য। অর্থাৎ একটা প্ল্যান্ট কিংডম, একটা অ্যানিম্যাল কিংডম। তিনি প্রত্যেকটা রাজ্যকে একাধিক পর্বে, প্রত্যেকটা পর্বকে একাধিক শ্রেণীতে, প্রত্যেকটা শ্রেণীকে একাধিক বর্গে বিভক্ত করেছেন। তাহলে এই যে আমরা বিন্যাসবিধি পড়ছি, এই বিন্যাসবিধিটাই আসল তৈরি করেছেন এবং যুক্তিযুক্ত প্রমাণ দিয়ে করেছেন, যেটা এখনো পর্যন্ত আমরা সেই নিয়মেই আমরা অনুসরণ করি। যিনি করেছেন তার নাম হচ্ছে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। তো তিনি প্রথমে কি করলেন, সজীব বস্তুকে দুটো ভাগে ভাগ করলেন, একটা হচ্ছে উদ্ভিদ জগৎ, একটা হচ্ছে প্রাণী জগৎ। তিনি এরপর কি করলেন, তাহলে রাজ্যকে ভাগ করেছে, প্রথমে জীবজগৎকে রাজ্য, রাজ্যকে এরপরে ভাগ করেছে একাধিক পর্বে, পর্বকে ইংরেজিতে বলা হয় ফাইলাম। এই পর্বকে আবার ভাগ করেছেন একাধিক শ্রেণীতে, যাকে বলা হয় ক্লাস। শ্রেণীকে কতগুলো ভাগ করেছেন বর্গে, যাকে ইংরেজিতে বলবো অর্ডার। এইভাবে লিনিয়াস তার স্পিসিস প্ল্যান্টেরাম গ্রন্থে প্রায় 5,900টা উদ্ভিদের বিভিন্ন প্রজাতি এবং সিস্টেমা ন্যাচুরি এখানে প্রায় 4,200টা প্রাণী প্রজাতির উল্লেখ করেন। তাহলে তিনি যে বইটা লিখেছেন লিনিয়াস, তার নামটা অবশ্যই মনে রাখতে হবে। তার নাম স্পিসিস প্ল্যান্টেরাম, প্ল্যান্ট মানে হচ্ছে গিয়ে উদ্ভিদ, তাহলে সহজে এখান থেকে মনে রাখতে পারবে। সেখানে প্রায় 5,900টা উদ্ভিদের বিভিন্ন ভ্যারাইটি সম্পর্কে তিনি আলোচনা করেছেন। আর সিস্টেমা ন্যাচুরিতে তিনি কি করেছেন, প্রাণীদের প্রায় 4,200 প্রজাতির তিনি উল্লেখ করে গেছেন। এবার এই ট্যাক্সোনমির উপাদান কি? ট্যাক্সোনমির উপাদান হচ্ছে যে এর তিনটেই আগেই প্রথমে বলেছি, প্রথমে একটা নামকরণ আসবে, একটা শনাক্তকরণ আসবে, আর একটা হচ্ছে গিয়ে গোষ্ঠীভুক্তকরণ বা শ্রেণীবিন্যাসকরণ। তো সেগুলো সঙ্গে প্রথমে আমরা একটু দেখে নিই। প্রথমে একটা জীবকে হচ্ছে শনাক্ত করতে হবে, মানে আইডেন্টিফাই করতে হবে। তাহলে কিছু কিছু বিশেষ বিশেষ বৈশিষ্ট্য থাকবে, সেই বৈশিষ্ট্যের দ্বারা যখন কোনো জীবকে অন্যান্য জীবদের থেকে আলাদা করে চিনে নেওয়া হয়, সেই পদ্ধতিকে বলা হয় শনাক্তকরণ। অর্থাৎ পৃথিবীতে তো অনেক জীব আছে, তাহলে সেই জীবগুলোকে আগে চিনতে হবে, শনাক্ত করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। তাহলে কিছু কিছু বিশেষ বৈশিষ্ট্যের জন্য দ্বারা যখন কোনো জীবকে অন্যান্য জীবদের থেকে আলাদা করে চিনে নেওয়া হয়, সেই পদ্ধতিকে বলা হচ্ছে শনাক্তকরণ। নেক্সট হচ্ছে নামকরণ করব, অর্থাৎ নোমেনক্লেচার। নোমেনক্লেচার মানে নামকরণ করা। এবার তুমি জীবকে শনাক্তকরণ করে ফেলেছ, শনাক্তকরণ করার পর এই যখন চিনে নেওয়ার পর যে জীবগুলো গোষ্ঠীভুক্ত হয়েছে তাদেরকে প্রত্যেকটা জীবকে আলাদা আলাদা নাম আরোপ করা হয়, নাম দেয়া হয়। এই নাম দেওয়ার পদ্ধতিকে বলা হচ্ছে নামকরণ করা। ক্যারোলাস লিনিয়াস এই জীবের নামকরণকে বলেছেন দ্বিপদ নামকরণ প্রচলন করেছিলেন পদ্ধতিটা। অর্থাৎ দ্বিপদ নামকরণ মানে দুটো পদ থাকবে, যেমন আমাদের নাম লেখার ক্ষেত্রে প্রথমে একটা ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিই, বা টাইটেল দিই, উপাধি যাকে বলি লাস্ট নেমকে। ঠিক সেই রকমই এই কোনো জীবের নামকরণ করার সময় তিনি যে দুটো পদ অবলম্বন করেছিলেন তাকে বলা হচ্ছে দ্বিপদ নামকরণ। প্রথমটাকে আমরা বলি গণ, আর দ্বিতীয়টাকে বলি আমরা প্রজাতি। যেমন তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝায়, যেমন আম গাছ, এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। ম্যাঙ্গিফেরা একটা পদ, যাকে প্রথমটাকে বলবো গণ আর দ্বিতীয়টাকে বলবো প্রজাতি ইন্ডিকা। ঠিক সেই রকম রুই মাছের দ্বিপদ নামকরণ হচ্ছে লেবিও রোহিতা, বা বিজ্ঞানসম্মত নাম হচ্ছে লেবিও রোহিতা। এটা কি জিনিস না, নামকরণটা এই যে বিজ্ঞানসম্মত নাম যেটা আমরা দিয়ে থাকি, অর্থাৎ যখন গোটা বিশ্বে পৃথিবীতে বিভিন্ন দেশের বিভিন্ন বিজ্ঞানীরা কোনো একটা জীব নিয়ে আলোচনা করতে বসেন, তখন কি হয়, আমাদের বিভিন্ন দেশের বিভিন্ন রাজ্যের অনেক রকম তো একটা জীবের নাম আছে, বিভিন্ন রকম আমরা পরিচিত নাম দিয়ে আমরা জানি। তো সেক্ষেত্রে যেমন তোমাদের একটা আমি ছোট্ট উদাহরণ দিই, যেমন বাঘ, বাঘকে আমরা বাংলাতে বলি বাঘ, ইংরেজিতে আবার অনেকে বলে টাইগার, আবার দক্ষিণ ভারতে যদি বাঘকে আমাদের বলি হুলিয়া। তো এই রকম যদি বিভিন্ন আমাদের রাজ্যে যদি এরকম বিভিন্ন রকম নাম হয়, এরকম বিভিন্ন দেশে বিভিন্ন রকম তারা পরিচিত তাদের সেই জীবটাকে নামে চেনে। কিন্তু যখন বিভিন্ন বিজ্ঞানী যখন এটা নিয়ে কোনো কিছু
গবেষণায় বসেন বা আলোচনায় বসেন, তখন সর্বসম্মতভাবে ওই জীবটার একটা সমস্ত দেশের বিজ্ঞানীরা মিলে একটা নামকরণ ঠিক করেছে। যেমন এখানে যেমন আম গাছের হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, তাহলে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা যেখানেই যাওয়া হোক, এটা মানেই আমরা ধরে নেব যে এটা হচ্ছে আম গাছ সম্পর্কে বলা হচ্ছে। তাহলে সেই আম গাছের দ্বিপদ নামকরণ বিজ্ঞানীরা মিলে ঠিক করেছে, এবং এই নামকরণটা করতে গেলে দুটো পদের সাহায্যে করা হয়। প্রথমটা হচ্ছে গণ, যাকে ইংরেজিতে বলি জেনাস, আর দ্বিতীয়টা হচ্ছে প্রজাতি, যাকে বলা হচ্ছে স্পিসিস। এইটা মনে রাখতে হবে, প্রথম অক্ষরে গণটা যখন লিখবো আমরা তখন ক্যাপিটাল লেটারে লিখবো, আর বাকি সমস্তগুলো হবে স্মল লেটারে বা ছোট হাতের। নিয়ম হচ্ছে এটা ল্যাটিন ভাষায় লেখা, অর্থাৎ একটু কাত করে বেঁকিয়ে লেখা, কিন্তু আমরা কাত করে বা হেলান বেঁকিয়ে আমরা লিখতে পারি না। সেই জন্য আমরা নর্মাল সাধারণ নিয়মেই লিখব। লেখার পরে আমরা কি করব, এইখানে দুটো ম্যাঙ্গিফেরার তলায় একটা আন্ডারলাইন করব, আর ইন্ডিকার তলায় একটা আন্ডারলাইন করব। কিন্তু তোমরা এখানে ভালো করে দেখো, একটু লেখাগুলো হেলিয়ে লেখানো আছে। এখানে হেলিয়ে লেখা আছে, কিন্তু আমরা এরকম লিখতে পারবো না, বেঁকিয়ে লিখতে পারবো না। সেই জন্য আমরা যেরকম সাধারণভাবে লিখি সেটা লিখে আমরা নিচে দুটো আলাদা আলাদা দাগ দেবো। কিন্তু দাগটা কিন্তু কখনোই টানা কন্টিনিউ দাগ হবে না, অর্থাৎ একটা দাগকে বোঝাবো গণের তলায়, একটা দাগ দিয়ে বোঝাবো প্রজাতিকে। এবং বারবার বলছি, গণের প্রথম অ্যালফাবেট যেটা হবে সেটা ইংরেজিতে বড় অক্ষরে ক্যাপিটাল লেটারে হবে, বাকি সব স্মল লেটারে লেখা হয়। ঠিক একই রকমভাবে লেবিওর ক্ষেত্রে, রুই মাছের ক্ষেত্রে তার বিজ্ঞানসম্মত নাম লেবিও রহিতা। তাহলে এটা হলো নামকরণ সম্পর্কে। এবার শ্রেণী বিন্যাস। এবার জীবদের বিভিন্ন গোষ্ঠীতে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়, অর্থাৎ একটা পর্বতে, তারপরে হচ্ছে শ্রেণীতে, শ্রেণীর পরে আসবে বর্গতে, বর্গের পরে আসবে গোত্রতে, গোত্রর পরে আসবে গণে, গণের হচ্ছে প্রজাতি। অর্থাৎ আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ, যেমন এক একটার পরে আমরা স্টেপ বাই স্টেপ আমরা উঠছি। যেমন আমরা আমাদের জীবনের দশার ক্ষেত্রেও প্রথমে যখন একটা জন্ম নিচ্ছি তখন তাকে আমরা বলছি শিশু, তারপরে হচ্ছে কিশোর, তারপরে বালক, তারপরে হচ্ছে পরিণত বয়স্ক, তারপরে বার্ধক্য। এইভাবে একটা স্টেপ বাই স্টেপ, যেমন আমাদের একটা আলাদা নামকরণ হচ্ছে আমাদের জীবন দশায়, ঠিক সেই রকমই যদি আমরা বলি এখানেও আমরা ভাগ করছি একটা সিঁড়ির ধাপের মতন। অর্থাৎ জীবজগৎকে আমরা নিজেদের সুবিধার জন্য, গুছিয়ে নেওয়ার জন্য, মনে রাখার জন্য এদেরকে বিভিন্ন ধাপে ভাগ করছি। তাই প্রথমে টোটাল জীবজগৎ যেটা ছিল কিংডমটাকে আমরা প্রথমে তাদেরকে ভাঙলাম কিসে না, কিংডমটাকে ভেঙে আমরা ছোট করলাম পর্বে, একাধিক পর্বে, মানে ফাইলাম। পর্বটাকে ভেঙে ছোট করলাম সেটা হচ্ছে শ্রেণীতে বা ক্লাসে, শ্রেণীটাকে ভাঙলাম ছোট করলাম বর্গ বা অর্ডারে, তারপরে করলাম গোত্র বা ফ্যামিলি, তাকে ছোট করে আরও ভাঙলাম গণ, গণকে ভাঙলাম প্রজাতি। আবার উল্টো দিক থেকে যদি চাই, ইউনিটগুলোকে মিলে 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 তৈরি হবে এই বড় যে ইউনিটটা। অর্থাৎ অনেকগুলো প্রজাতি নিয়ে গণ, গণ নিয়ে হচ্ছে গোত্র, অনেকগুলো গোত্র নিয়ে বর্গ, অনেকগুলো বর্গ নিয়ে শ্রেণী, অনেকগুলো শ্রেণী নিয়ে পর্ব, এই টোটাল পর্ব নিয়ে সব হচ্ছে রাজ্য। ঠিক আছে। এবার এই ট্যাক্সোনমিটার গুরুত্ব কী? ট্যাক্সোনমিটার গুরুত্ব হচ্ছে যে আমাদের এই বৈচিত্র্যময় যে জীবজগৎ আছে, সেই বর্তমানে বিভিন্ন প্রকার জীবদের সম্পর্কে আমরা জ্ঞান আহরণ করতে পারি। অর্থাৎ যদি আমরা ট্যাক্সোনমিতে না ভাগ করতাম এই টোটাল জীবজগৎকে, তাহলে আমরা কারো কোনো সম্পর্কে কোনো কিছু আমরা একটা সূত্র, একটা ছকে বাঁধতে পারতাম না। এই সূত্র দিয়ে ছকে বাঁধার জন্য এদেরকে আমরা বিভিন্ন গোষ্ঠীতে, বিভিন্ন আমরা ট্যাক্সোনমিতে আমরা ভাগ করেছি। এই বিভিন্ন গোষ্ঠীভুক্ত জীবদের মধ্যে তাদের পারস্পরিক সম্পর্ক আমরা সহজেই নির্ণয় করতে পারি। একজনের সঙ্গে আরেকজনের কি সম্পর্ক, একটা গোষ্ঠীর সঙ্গে আরেকটা গোষ্ঠীর কি মিল আছে, সেটা আমরা সহজে বার করতে পারি বা জানতে পারি। এই অগণিত যে জীব আছে তাদের মধ্যে কোনো বিশেষ জীবকে আমরা সহজে শনাক্ত করে নিতে পারি। এত যে কোটি কোটি জীব আছে তার মধ্যে যখনই একটা নির্দিষ্ট জীব বলি, তখন সেই ছকে যদি আমরা নির্দিষ্ট চলে যেতে পারি, তাহলে সহজেই আমরা তাকে আইডেন্টিফিকেশন করতে পারি। ট্যাক্সোনমির জ্ঞান থেকে জীবের যে পূর্বপুরুষরা ছিল, সেই পূর্বপুরুষ যে অনুন্নত ছিল, সেই ইনফরমেশনটা এবং এটা অভিব্যক্তি বিবর্তনের ধারা সম্পর্কে জানতে পারি। অর্থাৎ এই যে আমরা তাদের ক্লাসিফিকেশন করেছি, তোমরা আস্তে আস্তে পরে যখন আসবো ডিটেলসটা আমি দেখতে পাবে যে কি হচ্ছে, যে আস্তে আস্তে অনুন্নত জীব থেকে উন্নত জীবের সৃষ্টি হয়েছে। যেমন একটা উদাহরণ, আমরা তো প্রথমেই মানুষ এখন নয় হচ্ছে, কিন্তু মানুষের পূর্বপুরুষ কী ছিল এটা তোমরা আগে 19 জানো যে আমাদের পূর্বপুরুষ ছিল বানর। তাহলে সেই বানর থেকে আমরা আস্তে আস্তে কি হয়েছে, ডেভেলপ করে অভিব্যক্তির ধারায় উন্নত হয়ে আমরা আজকে মানুষের পর্যায়ে পৌঁছেছি। তো এর আগে আমাদের কি ছিলাম, তার আগে পূর্বপুরুষ আমরা ছিলাম পাখি। অর্থাৎ জেনারেশনটা কী হচ্ছে, আস্তে আস্তে উন্নত হয়েছে। এটা তো একদিনে নয়, এক বছরে নয়, বা 100 বছরে নয়, এটা কোটি কোটি বছর ধরে এসছে। তাহলে এই যে বিবর্তনের ধারাটা, এইটা আমরা মেলাতে পারি যখনই আমরা জীবদেরকে নির্দিষ্ট গোষ্ঠীভুক্তকরণ করেছি, এবং তার থেকে আমরা নির্দিষ্ট সূত্র ধরে যে কিভাবে অনুন্নত জীব থেকে উন্নত জীব তৈরি হয়েছে সেটা আমরা সহজে জানতে পারি। নতুন আবিষ্কৃত
কোনো জীব যা বিশেষ গুরুত্বপূর্ণ কোনো জীবকে শনাক্ত করা সম্ভব হয়। যদি কোনো একটা নতুন আবিষ্কার জীব হয়, সেই জীবটার সম্পর্কে তার বৈশিষ্ট্যগুলো জেনে নিয়ে যদি অন্য কোনো জীবের গোষ্ঠীর সঙ্গে মিলে যায়, তখন সেই জীবটাকে তুলে নিয়ে সেই নির্দিষ্ট গোষ্ঠীভুক্তর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। তাহলে আমরা সহজেই তাকে আইডেন্টিফিকেশন করতে পারবো। আর সিস্টেমেটিক্স দিয়ে কি হয় না, বাস্তববিদ্যা, শারীরস্থান, ভ্রূণতত্ত্ববিদ্যা, জৈব রসায়ন, বংশগতিবিদ্যা প্রভৃতি বিষয় অভিব্যক্তি বুঝতে সাহায্য করে। অর্থাৎ এই যে সিস্টেমেটিক্স, এই যে ট্যাক্সোনমি, এইগুলো আরও যত উঁচু ক্লাসে পড়বে তখন এইগুলো সম্পর্কে তোমাদের বংশগতিবিদ্যা ক্লাস 10-এ গিয়ে একটা চ্যাপ্টার আছে যাকে বলবো আমরা বংশগতিবিদ্যা বা হেরিডিটি, সেখানেও তোমরা দেখবে, বা অভিব্যক্তি বলে একটা চ্যাপ্টার আছে ইভলিউশন, সেইখানে দেখতে পাবে যে এই ট্যাক্সোনমি, এই যে 9-এ জানলে যে এদেরকে ক্লাসিফিকেশন করলাম, আমরা বিন্যাসবিধি করলাম, এইটা করার ফলে আমাদের সায়েন্সের ক্ষেত্রে, চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে বলো বা বিভিন্ন বিজ্ঞানের যে শাখাগুলো আছে তাদের অনেক কিছু ইনফরমেশন, অনেক কিছু তথ্য আমরা জানতে পারি। তাহলে প্রথমেই যে টোটাল পৃথিবীতে যে এত জীব আছে তাদেরকে নির্দিষ্ট নিয়মে সাজানোটাই হচ্ছে ট্যাক্সোনমি, যাকে বাংলায় বলছি বিন্যাসবিধি। তাহলে আজকে তোমাদের এতটাই আজকে পড়ালাম। এর পরের ক্লাসে আমি ট্যাক্সোনমি এবং ট্যাক্সোনমির হার কি এটা নিয়ে আলোচনা করব। তোমরা সকলে সুস্থ এবং ভালো থেকো।